শিল্প খাত ও অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি সংকট, অর্থনৈতিক অবস্থা সহ নানা বিষয়ে আলোচনা। ঢাকা, রাজশাহী, কুষ্টিয়ায় আরও 6 শিশু প্রাণ গেল হামে, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, বেশি আক্রান্ত 30 উপজেলায়, কাল টিকাদান। 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ির লম্বা সারি। মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামে 6000 লিটার ডিজেল জব্দ। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশের বিনিয়োগ, পরিবেশ এবং শিল্প খাতে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয় এই বৈঠক। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও বৈঠকে উপস্থিত আছেন। এর মধ্য দিয়ে দেশে প্রথমবার বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। নীতি নির্ধারক এবং ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্মটি কাজ করবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ঔষধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের 9 জন বিশিষ্ট ব্যক্তি উদ্যোক্তা সদস্য হিসেবে আছেন। বৈঠকে ব্যবসায়ীরা বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অপেক্ষায় রয়েছেন সহকর্মী আরেফিন শাকিল। আমরা তার সাথে যোগাযোগ করছি। আরেফিন, দীর্ঘ সময় ধরে তো এই বৈঠক হয়েছে, এই বৈঠকটিতে কি কি বিষয় গুরুত্ব পেয়েছে, এই বিষয়ে একটু বিস্তারিত আমাদের জানাবেন। মূলত গুরুত্ব পেয়েছে ব্যবসায়ীদের মতামত এবং সেই ব্যবসায়ীরা কি কি সংকটে পড়ছেন এখন, মূলত সেসব বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন এবং সেই অনুযায়ী তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এসেছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে ব্যবসায়ীদের কাছ থেকে মূলত বাংলাদেশের যে বর্তমান যে ব্যবসায়িক যে চ্যালেঞ্জ বা শিল্প উদ্যোক্তাদের যে ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সেসব বিষয়ে কি কি সংকটে আসলে তারা পড়ছেন, কি কি ধরনের বাধায় তারা পড়ছেন, কি কারণ আসলে এখন পর্যন্ত বাংলাদেশের বিনিয়োগ বাড়ছে না, সেই বিষয়গুলো নিয়ে মূলত ব্যবসায়ীদের কাছ থেকে মতামত চেয়েছেন এবং সেই অনুযায়ী সরকার তার পরিকল্পনা সাজাবেন। এবং সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এই বৈঠকে ছিলেন বাণিজ্য মন্ত্রী ছিলেন, সেই সঙ্গে ছিলেন বিডার চেয়ারম্যান ছিলেন। সব মিলিয়ে সেই বৈঠকের পরপরই কিন্তু এআইবির ব্যাংকের একটি পরিষদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। সেই বৈঠকে বাংলাদেশের জ্বালানি সংকট থেকে শুরু করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এই ব্যাংকটি কীভাবে সহযোগিতা করতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে। তারা বলছে বাংলাদেশের জ্বালানি খাত এবং সেই সঙ্গে উন্নয়ন খাতে সরকারকে বাজেটে তারা সহযোগিতা করতে প্রস্তুত এবং তারা সেই সহযোগিতা করবে। যেহেতু সামনে বাজেট অধিবেশন, সেই বিষয়েও তথ্য অর্থমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখন আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে যেটি একেবারেই সরকারের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে, সেখানে সরকার তার পরিকল্পনা প্রণয়ন করবেন যাতে করে বাংলাদেশের বিনিয়োগের আস্থা ফিরে আসে, বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হয়। এবং সেই সঙ্গে বাংলাদেশের যে বেশ কিছু প্রতিষ্ঠান 5 আগস্টের পর বন্ধ হয়ে গিয়েছে এবং অনেক আগ থেকে সরকারি বেশ কিছু প্রতিষ্ঠান ও কলকারখানা বন্ধ হয়ে আছে, সেসব বিষয় কীভাবে চালু করা যায়, সেখানে কি কি ধরনের উৎপাদন যেতে পারে, কি সংকট রয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে সরকারের আগামীর কর্মনীতি পরিকল্পনা মূলত আজকের এই বৈঠকের মাধ্যমে খানিকটা এগিয়ে গেল এবং পরবর্তীতে সরকারের পক্ষ থেকে আরও বেশ কিছু ব্যবসায়ীদের সঙ্গে একই ধরনের বৈঠকের হওয়ার কথা রয়েছে যাতে করে বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হয়, সেই সঙ্গে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে ফিরে এবং সেই সঙ্গে সরকারের যে রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটির দিকে সরকার এখন সবচেয়ে বেশি জোর দিচ্ছে।
আরেফিন শাকিল, এ বিষয়ে আরো আপডেট আপনার কাছ থেকে পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে 3 এবং কুষ্টিয়ায় 1 শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 25 শিশু ভর্তি হয়েছে। হাসপাতালটিতে ভর্তি রয়েছে 149 জন শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগটির উপসর্গ নিয়ে নতুন করে 24 জন ভর্তি হয়েছে। মোট চিকিৎসাধীন 67 জন। রংপুর মেডিকেলে গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 12 জন। হামের প্রকোপে উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। এমন পরিস্থিতিতে কাল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। জ্বর ছাড়ে না, বমি করে, শরীরের মধ্যে হাম বাড়েছে, গত এক সপ্তাহ বেশি হইতেছে। জ্বরটা কমেনি, যার কারণে আমি নিয়ে আসছি যে 103 থেকে 104 বারবার আপ ডাউন করতেছে, বাচ্চা চোখ খুলতেছিল না। ঢাকার বাইরের হামের প্রকোপ সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চাঁদপুর থেকে সহকর্মী ইব্রাহিম রনি। রনি, চাঁদপুরের হাসপাতালে কতজন রোগী এ পর্যন্ত ভর্তি আছে? সংক্রমণ ঠেকাতে কি কি পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ? গত 24 ঘন্টায় 16 জন নতুন, যে কারণে চাঁদপুরের হাসপাতালে, এই সদর হাসপাতালে আমি এখন আছি, এখানে কিন্তু রোগী আগে থেকে আরো বেড়েছে। অর্থাৎ রোগী বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বেড আছে 2টি আইসোলেশন ওয়ার্ড, যে 30 জন। তো যে কারণে আসলে রোগীরা বেড না পেয়ে অনেকে মেঝেতে আসলে ট্রিটমেন্ট নিচ্ছেন। এছাড়া যেহেতু হাসপাতালগুলো আসন ওয়ারি ওষুধ, সরকারি ওষুধ বরাদ্দ হয়, যেই ওষুধগুলো ফ্রি পেয়ে থাকেন রোগীরা, যেহেতু রোগী বেশি, সে কারণে কিন্তু ওই ওষুধগুলো অন্যান্য রোগীদের সাথে বন্টন করার কারণে, বিতরণ করার কারণে কিন্তু সকল রোগী পর্যাপ্ত ওষুধও কিন্তু পাচ্ছেন না। তো যেহেতু এছাড়া কিন্তু অন্যান্য রোগী শুধু হাম উপসর্গ ছাড়াও ঠান্ডাজনিত অনেক রোগী কিন্তু চাঁদপুর সদর হাসপাতালে আছে, যে কারণে আসলে আসন সংকট দেখা দিয়েছে, ওষুধ সংকট দেখা দিয়েছে। ডাক্তাররা রোগী কিন্তু চাঁদপুর সদর হাসপাতালে আছে, যে কারণে আসলে আসন সংকট দেখা দিয়েছে, ওষুধ সংকট দেখা দিয়েছে। ডাক্তাররা যেমনটি বলছেন যে আসলে এই মানে হাম বা এই ঠান্ডাজনিত সমস্যা হলেই তাৎক্ষণিক হাসপাতালে না এসে নিকটস্থ ডাক্তারকে দেখিয়ে চিকিৎসা নেওয়ার জন্য, যাতে করে হাসপাতালে চাপটা কম থাকে, যাতে করে গুরুতর যারা রোগী আছে তাদের চিকিৎসাটা প্রপারলি হতে পারে হাসপাতালে। তো আমি কথা বলেছিলাম চাঁদপুরের সিভিল সার্জন অফিস, যিনি ফোকাল পার্সন আছেন ডাক্তার, ওনার সাথে। উনি যেমনটি জানিয়েছেন যে আসলে চাঁদপুরে কিন্তু আগামীকাল করোনা এই টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে চাঁদপুরের প্রায় 7,000 ভায়াল এসেছে এখানে। প্রতিটি ভায়ালে কিন্তু 10 জনকে টিকা দেওয়া যাবে বলে যেমনটি আমাদেরকে জানানো হয়েছে। সেই হিসেবে কিন্তু যেই টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে, সেই টিকা কার্যক্রমের আওতায় কিন্তু। রনি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। গেল 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে মৃত্যু হয়েছে 2 শিশুর। ভর্তি হয়েছে 70 জনের বেশি। চিকিৎসক ওয়ার্ডের কোনো সংকট নেই বলে জানিয়েছেন এই হাসপাতালের পরিচালক। হামে আক্রান্ত 2 সন্তানকে নিয়ে হাসপাতালের বিছানায় দিনরাত এক মা তাসলিমার। তিনি জানান ঘরে অসুস্থ তার বড় সন্তানও। আমার এক ঘরে 2 জন, আজকে এমন সন্ধ্যা আমার বড় ছেলেটাও বাসায় অসুস্থ ভাই, বিকাল পর্যন্ত দেখে এমন আছে ওই ছেলেরও এনে নিয়ে আসতে পারি। শনিবার ডিএনসিসি কোভিড হাসপাতালে গিয়ে দেখা যায় ভর্তিরত হামে আক্রান্তদের চাপ। 0 থেকে 7 বছরের শিশুরাই আক্রান্ত হয়ে কাতরাচ্ছেন সবচেয়ে বেশি। হাম টেস্ট দিছে, এখনো রিপোর্টটা আসে নাই, তারপরে বোঝা যাবে যে আসলে কি হাম আছে নাকি অন্য কোনো সমস্যা। আজকে আসা 3য় দিন। আজকে 7 দিন এখানে। আমরা প্রথম 4 দিন হচ্ছে আইসিইউতে ছিলাম, এখন বাকি 3 দিন হচ্ছে আমরা এখানে আসছি। ডাক্তার আজকে আমাদের রিলিজ দিয়ে দিবে, বাবু মোটামুটি ভালো আছে। 24 ঘন্টায় এখানে মারা গেছে 2 জন শিশু। হামের রোগী ভর্তি হয়েছে 70 জনের বেশি। চিকিৎসারত আছেন আরও 304 জন। আর গত 18 দিনে 230 জনের বেশি সুস্থ হয়ে ফিরেছেন বাড়িতে। প্রতিদিনই আমাদের আউটডোরে 400 থেকে 500 হামের রোগী চিকিৎসার জন্য আসছে। এ পর্যন্ত আমরা 550 জন রোগীর মতো ইনডোরে রেখে আমরা চিকিৎসা দিয়েছি এবং আজকের দিনে আমাদের এখানে 300 বেশি রোগী
ভর্তি আছে। হামের চিকিৎসার জন্য নির্ধারিত ডিএনসিসি কোভিড হাসপাতালটি ওয়ার্ড ও চিকিৎসক সংকট নেই বলে জানান পরিচালক। যত বেশি পরিশ্রম করেই হোক এই সিচুয়েশন থেকে সবাইকে সেভ করতে হবে। সে কারণে আমাদের বর্তমান যে লোকবল আছে আমরা সবাই হাইয়েস্ট ডেডিকেটেড ওয়েতে 100% রোগী দেওয়ার চিকিৎসা করছি। এখন পর্যন্ত আমাদের যে পেশেন্ট ফ্লো আছে সেটাতে আমরা লোকবল দিয়ে ম্যানেজ করতে পারছি। কাল থেকে হামের টিকা দেওয়া শুরু হলে সংক্রমণ কমে আসবে বলে আশা চিকিৎসকদের। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কাল সকাল 9টা থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু করবে সরকার। প্রথম দফায় বেশি ঝুঁকিতে থাকা 18 জেলার 30টি উপজেলায় টিকা দেওয়া হবে। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা পাবে এই টিকা, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে টিকাদানের কার্যক্রমের প্রস্তুতি নিয়ে এসব তথ্য জানান মন্ত্রী। বলেন, আক্রান্তদের 82 ভাগেরই বয়স 6 মাস থেকে 5 বছরের মধ্যে। তিনি জানান, আগে হামের টিকা নেওয়া থাকলেও এই টিকা নিতে পারবে শিশুরা। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বা অসুস্থ তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে, কিন্তু যারা হামের ভ্যাকসিন পাবে তারা এই ভিটামিন পাবে না। এ সময় অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এরই মধ্যে মৃত্যুহার কমে এসেছে বলেও জানান তিনি। বলেন, করোনা মহামারীর মতোই শক্ত হাতে মোকাবেলা করা হবে এই পরিস্থিতি। আমরা আগামীকাল রবিবার সকাল 9 ঘটিকা থেকে আমরা আমাদের টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা হিট করতে চাচ্ছি। এখন যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে নিয়ে বাকিগুলিতে আমরা কাজে অগ্রসর হব ইনশাল্লাহ। কোনোটাই থেমে থাকবো না। ফার্স্টে শুরু করতেছি 6 মাস থেকে 59 মাস, যেটাতে এখন অ্যাটাকটা বেশি, এটাকে আমরা এখন টিকা দান করব। জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই, এমনটাই বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। তেল নিয়ে কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশ বাঁচাতে হলে খাল নদী খনন ও দখল উচ্ছেদের বিকল্প নেই। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ। আর এই জুলাই সনদই বলছে আমাকে বাস্তবায়ন করো সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এটা জুলাই সনদে সুস্পষ্টভাবে লিখিত আছে যে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়িত হবে। যে ব্যক্তি যত সক্রিয় হোক না কেন, যত রকম দলীয় শক্তি প্রয়োগ থাক না কেন, আমরা এই খাল খনন জলাশয় পুনরুদ্ধার এবং খননের ক্ষেত্রে আমরা এখানে জিরো টলারেন্স বজায় রাখবই। ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে ওঠা দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ডিএমপি। তৃতীয় দিনের মতো এই অভিযান চালানো হয়। পুলিশ বলছে, ফুটপাতের ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে, কিন্তু তারা যদি আইন না মানেন তবে কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর প্রায় সব ফুটপাতই বেদখল। বৈধ এবং অবৈধ দোকানপাটের পণ্য রাখা হয় ফুটপাতে, তাই পথচারীরা ফুটপাত সহজেই ব্যবহার করতে পারেন না। 3 দিন ধরে এমন ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নেমেছে ডিএমপি। এমন খবর পেয়ে মোহাম্মদপুর টাউন হলের ক্ষুদ্র ব্যবসায়ীরা আগেই ফুটপাতের দোকানপাট সরিয়ে নিতে থাকেন। তবে অভিযানের পর আবারও আগের অবস্থানে ফিরে যায় ফুটপাত। 35 বছর কাজ করে এখানেই, হ্যাঁ, কোনো সময় নাম উঠে নাকি। কত টাকা দেয়া লাগতো? না, আমরা টাকা দিই না। অনেক জন্য বস্তা যদি দেয় তাহলে তো আমাকে বসতে হবে, নাহলে তো আমরা চলুম কিভাবে? আমাদের একটা প্রতিষ্ঠান করে দিলে আমরা বসতে না দিলে আমরা বসুম না। ফুটপাত ইউজ করছে অবৈধভাবে, এটা আমাদের উচিত হয়নি, তারপরে আমরা এটা করছি, এই কারণে আর কি আমাদের। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তারা বলছেন, শুরুতে সতর্ক করা হচ্ছে, না মানলে কঠোর ব্যবস্থা। তাদেরকে আমরা উঠিয়ে দিচ্ছি যে রাস্তার উপরে দোকান এক্সটেন্ড করেছেন অথবা রাস্তাটা জবরদখল করে নিয়েছেন, তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি, কিন্তু আবারও ওনারা চেষ্টা করছেন বসার জন্য। তাদেরকে আমরা আবারও মানে খুবই সফটলি আমরা হ্যান্ডেল করছি। তো আমরা চাচ্ছি না যে একদিনে এসে আমরা তাদের কিন্তু উৎখাত করতে পারবো না, যেহেতু অনেক দিনের প্র্যাকটিস। আমরা তাদের একটা মেসেজ দিচ্ছি এবং আমরা প্রাথমিকভাবে তাদের নোটিশ দিয়ে আসছি।
পরবর্তীতে যদি তারা একই কাজ করে, রিপিটেড হয় যদি অপরাধটা, তখন আমরা আরও হারস হব। অনিয়মের জন্য কয়েকজন দোকানিকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। টানা 5 দিন ফার্মগেট, গুলিস্তান সহ ডিএমপির 8টি বিভাগে বিশেষ এই অভিযান শেষ হবে রোববার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশ জুড়ে কাটছে না জ্বালানি তেলের সংকট। রাজধানীর বেশিরভাগ পাম্পে চাহিদা বেশি অকটেন ও পেট্রোলের, এই দুই জ্বালানির সংকটও বেশি। তাই পাম্পগুলোর সামনে আজও ব্যক্তিগত গাড়ি ও মোটরবাইক চালকদের লম্বা লাইন দেখা গেছে। অনেক গ্রাহক জানান, জ্বালানি তেলের সংকটে তাদের জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মিরপুর রোডে বাইকের লম্বা সারি, জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছে শত শত মানুষ। তাদেরই একজন মামুন কাজ করেন পার্সেল সরবরাহ প্রতিষ্ঠানে। তেলটা না পাই তাইলে আমার এই অফিসে কার্যক্রম বন্ধ থাকবে, আর আমাদের যেহেতু টার্গেটে কাজ, টার্গেট ফিল আপ না করলে তো আমি মান্থলিভাবে স্যালারিটা পাবো না। তেল না নিলেও বেতন পাবো না, আবার তেল নিতে এসে বেতন বন্ধ আর কি। এমন বিপদে অনেকেই, তাই পাম্পগুলোর সামনে লাইন লম্বা হয়, কিন্তু জ্বালানি তেল মেলে না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন শত শত মানুষ। আমি গতকালকে রাত্রে 12:30টায় লাইনে দাঁড়াইছি, এখনো পর্যন্ত তেল নিতে পারিনি। কিছু করার নাই, আজকে না নিতে পারলে কালকে থেকে অফিস করতে পারবো না, এই জন্য আজকে এই কষ্টটা করতে চাই। সরকারের 2 টাকা আবার কমায় দিতে হবে, তাহলে যারা মজুত করছে তারা ধরা খাবে। সরকার যদি ঘোষণা করে দেয় যে তেলের ক্রাইসিস আসে, আমার মনে হয় যাদের খুব বেশি প্রয়োজন না তারা বাইকটা বের করবে না। একবার নিয়ে 20 মিনিট পর আবারও জ্বালানি তেল নিতে আসা গ্রাহকেরও দেখা পাওয়া গেল কল্যাণপুরের এক পাম্পে। এরকম অনেকেই প্রয়োজনের অতিরিক্তও নিচ্ছেন। 20 মিনিট আগেই তেল নিচ্ছেন, আবার এখন নিচ্ছেন কেন? এখন 200 টাকার তেলে তো কিছুই হয় না, এদিক ওদিক যাওয়া লাগে, ভার্সিটি যাওয়া লাগে। এখন তেল নাই, দেখেন আপনি টাঙ্কি খুলে দেখেন, আপনি ক্যামেরাটা এইখানে মিক্স করেন, দেখেন কতটুক তেল আছে। এরা তেল নিয়ে আবার ঘুরে ঘুরে আসতেছে। ডিপো থেকে দেয়া জ্বালানি তেল পাম্পগুলোতে সঠিকভাবে পৌঁছানো ও বিতরণ তদারকিতে দেখা গেছে কোম্পানিগুলোর প্রতিনিধিদের। তারা বলছেন, গত বছরের হিসেবে পাম্পগুলোকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। পাম্পের ব্যবস্থাপক বলছেন, চাহিদার অস্বাভাবিক বৃদ্ধিতে বরাদ্দ জ্বালানি তেল শেষ হচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। 4 দিন ধরে অকটেন ছিল না তাদের, আজকে অকটেন দেওয়া শুরু করছে। আর ডিজেলটা তারা নিয়মিত পাচ্ছে। ডিজেলে তেমন সিএলএ না, শুধু অকটেন। আর বেশি সমস্যাটা হচ্ছে বাইকওয়ালারা। 4,500 দিয়ে 3-4 দিন চলে যেত, এখন সে তেল 2 ঘন্টা থেকে 3 ঘন্টার ভিতর পুড়ে যায়। এদিকে সকালে রাজধানীর বেশিরভাগ পাম্পে মেলেনি অকটেন এবং পেট্রোল, তবে সেখানে ডিজেলের সংকট দেখা যায়নি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমারে পাচারকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে 6,000 লিটার ডিজেল ও গ্যাস সিলিন্ডার সহ 12 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। ভোরে পতেঙ্গা বহির্নোঙর এলাকায় একটি ফিশিং বোটে এই অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড জানায়, অভিযানে একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত 6,000 লিটার ডিজেল, 6টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ 15,000 টাকা ও পাচার কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়। এ সময় আটক করা হয় 4 জন বাঙালি ও 8 জন রোহিঙ্গাকে। আটককৃতরা জানায়, নগরীর ফিশারি ঘাট থেকে তেলগুলো ড্রাম ভর্তি করা হয়, তবে আটক রোহিঙ্গাদের দাবি তাদেরকে মাছ শিকারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ঢাকার কেরানীগঞ্জের লাইটার গ্যাস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দুপুরে কদমতলী আমবাগিচা আবাসিক এলাকায় আকরাম মিয়ার লাইটার গ্যাস কারখানায় আগুন লাগে। স্থানীয়রা জানায়, দুপুর 12টার দিকে কারখানার ভেতর ধোঁয়া দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও 4টি ইউনিট যোগ দেয়। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। একে একে উদ্ধার করা হয় 5 জনের মরদেহ। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। শনিবার সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু সরকারের নির্দেশনা মেনে নির্ধারিত সময়সূচিতে চলে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। রমজান, ঈদ, স্বাধীনতা দিবস মিলিয়ে দীর্ঘ 39 দিনের ছুটি কাটিয়েছে শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে যে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে তা পূরণে ছুটি পরবর্তী 10টি শনিবার পাঠদান কার্যক্রম চালানোর নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যাকে ইতিবাচক বলছেন অভিভাবকরা।
পবিত্র রমজান মাস, ঈদ উল ফিতর, স্বাধীনতা দিবস মিলিয়ে টানা ৩৯ দিনের ছুটি কাটিয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। দীর্ঘ সময়ে লেখাপড়ার যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণে ছুটি পরবর্তী 10টি শনিবার শ্রেণী কার্যক্রম চালু রাখতে হবে এমন নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার সাপ্তাহিক ছুটি হলেও সরকারের সিদ্ধান্ত মেনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় নির্দিষ্ট সময় ও নিয়মে চলে পাঠদান। অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক সবাই আমরা ঠিক সময়ে আজকে উপস্থিত হয়ে গেছি। আর শিক্ষার্থীর উপস্থিতি একটু কম প্রথম শনিবার হিসেবে। এই যে শিক্ষণ ঘাটতি পূরণের জন্য যে 10টা শনিবার খোলা রাখবে এই সম্পর্কে অনেকেই জানে না। আমরা জানানোর পরেও অভিভাবকরা মনে করতেছে যে হয়তো বাচ্চারা ভুল বলছে বা হয়তো ক্লাস হবে না। নির্বাচন, রমজান ও ঈদের কারণে বছরের প্রথম 3 মাসে শ্রেণী কার্যক্রম তুলনামূলক কম হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিভাবকরা। তো সামনের মাসেতে পরীক্ষা, তাহলে পোলাপানের যদি পড়াটা তো মনে করেন পিসের পড়াটা তো পড়ানো হয়নি, রোজার মধ্যে বন্ধ হয়েছে, এটা তো হুট করে বন্ধ দিয়েছে, আমরা ক্লাস করতে পারিনি। বাচ্চাদের তো গ্যাপ পড়ে গেছে অনেক দিনই। কিছুদিনের জন্য হলে ঠিক আছে, ভালো, যেহেতু আমাদের বাচ্চাদের পড়ালেখার ঘাটতি পূরণের জন্যই তো খোলা রাখছে। এই নির্দেশনা শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রযোজ্য, মাধ্যমিকের প্রথম থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানির দাম বাড়ানোর বিকল্প থাকবে না এমন শঙ্কার কথা জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তামিম। সকালে এফডিসিতে জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্কের কথা বলেন তিনি। সরকার জ্বালানিতে যে ভর্তুকি দিচ্ছে তার ঠিক সিদ্ধান্ত হলেও পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানি মূল্য বৃদ্ধি করতে হবে। এমন পরিস্থিতিতে সাশ্রয়ী ও সংরক্ষণে জোর দেওয়ার আহ্বান জানান তামিম। আসছে বাজেটে সরকারকে জ্বালানির নীতি পর্যালোচনা ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করার আহ্বান জানান। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কোনো কুচক্রী মহল যাতে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে সেজন্য গোয়েন্দা সংস্থাকে তৎপর থাকতে হবে। সরবরাহ পাওয়ার জন্য চারিদিকে সব দেশই কিন্তু ছোটাছুটি করছে এবং তারা চেষ্টা করছে নিজের সরবরাহ ঠিক রাখতে। সামনে মূল্য আরও বাড়বে যদি এই যুদ্ধ চলতে থাকে, তখন টাকার সংকটটা একটা বড় হয়ে দেখা দিবে এবং সেই প্রেক্ষিতে হয়তো তখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা ছাড়া সরকারের আর কোনো উপায় থাকবে না। জ্বালানি তেল নিয়ে কোনো কুচক্রী মহল যাতে কোনো রকমভাবে কোনো অপতৎপরতা করতে না পারে, সরকারকে বেকায়দায় ফেলতে না পারে, সে কারণে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো যাতে তৎপর থাকে। অন্তর্বর্তী সরকারে জারি করা স্থানীয় সরকার সংক্রান্ত অধ্যাদেশগুলো সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে নতুন নিয়োগ পাওয়া 14 জন জেলা প্রশাসক শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এলজিআরডি প্রতিমন্ত্রী জানান, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিধান সংসদের মাধ্যমে বাতিল করা হবে। ফ্যাসিবাদী সরকারের আমলে যারা নির্যাতনের শিকার হয়েও জনগণের জন্য কাজ করেছেন, পাশাপাশি জাতীয় নির্বাচনে যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি তাদেরই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত চলছে বলেও জানান শাহে আলম। অধ্যাদেশগুলি আইন আকারে পাশ হয়ে আমাদের মন্ত্রণালয়ে যখন ভ্যাটিং হয়ে আসবে, এরপরে আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করব। ওই সময় বলা যাবে যে কবে নাগাদ নির্বাচনটা হবে। এবং মাননীয় সংসদ সদস্যরা আইন আকারে পাশ করলে দলীয় প্রতীক ছাড়া আমরা দ্রুত সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের দিকে যাব। দর্শক, এই ছিল যমুনা নিউজ।